রাগী ছেলের সুন্দরী বউ পর্ব ৪। জোর করে বিয়ে, তবুও শুরু হলো এক অজানা পথ চলা। নতুন সম্পর্কের শুরু, যেখানে রাগ আর অভিমানে লুকিয়ে ভালোবাসার স্পর্শ। আখির চোখে এখন অরণ্যের জন্য এক অজানা মায়া। যদিও এখনও দুজনের মুখে কিছু বলেনি, তবুও চোখে চোখে যে ভাষা, তা বোঝার জন্য শব্দের দরকার নেই। সকালবেলা অরণ্য ডাইনিং টেবিলে এসে আখির পাশে বসে, তাকায় না, কিছু বলে না। তবুও পাশে বসে থাকা যেন এক ঘোষণা, তুমি আছো, আমি জানি, আর সেটা আমার ভালোই লাগছে। অরণ্যের মা একটু দূরে থেকেই দুজনকে লক্ষ্য করেন, মৃদু হেসে বলেন, এদের কিছু বলতে হবে না, সব ঠিক সময়ে ঠিক হবে। আর কাকিমা দূর থেকে দাঁতে দাঁত চেপে বলেন, আর সহ্য হচ্ছে না। স্নেহা চোখ বড় বড় করে আঁখিকে দেখে ভাবে, এই মেয়েটা আসলেই বিপদ। ও না থাকলে এতদিনে হয়তো বিয়ের কোথাও পাকা হয়ে যেত। আঁখি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়, পেছন থেকে একজোড়া চোখ তাকে দেখছে। আজকাল এই চোখ জোড়া যেন সবসময় তার আশেপাশে থাকে। কখনো মনে হয় সে একা নয়, কেউ যেন তার ছায়া হয়ে পাশে পাশে হাঁটে। কিন্তু সে জানে না, এটা শুধু ভালোবাসা নয়, এটা অরণ্যের নীরব নজরদারি। বডিগার্ড তাকে ফলো করছে অরণ্যের আদেশে। আঁখি মনে মনে ভাবে, কে যেন আমাকে সবসময় দেখছে, কিন্তু যখন তাকাই কেউ নেই। হয়তো এসব আমার মনের ভুল ধারণা। কিন্তু তখনও আঁখি জানে না, তার প্রতিটা হাঁটা, প্রতিটি হাসি, প্রতিটি চোখের জল, কেউ একজন সব দেখে, সব বোঝে। অরণ্য। স্নেহার চোখে আগুন। আঁখির উপস্থিতি তার সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে। অরণ্য ধীরে ধীরে সেই দিকেই ঝুঁকছে, আর সেটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। রাতে কাকিমার রুমে দরজা বন্ধ করে কড়া আলোচনায় বসে, এই মেয়েটাকে সরাতে হবে যেভাবেই হোক। পরের দিন আঁখি কলেজ থেকে ফিরছিল একা। রাস্তায় হঠাৎ একটা কালো গাড়ি এসে পাশে দাঁড়ায়। পেছনে দরজা খুলেই দুজন মুখোশধারী লোক তাকে টেনে গাড়িতে তোলে। আঁখির মুখে হাত, চিৎকার করতে পারছে না। গাড়ি দুঃস্বপ্নের মতো ছুটে চলে, কেউ কিছু টের পায় না। স্নেহা জানালার পাশে দাঁড়িয়ে হেসে ওঠে, অরণ্য, এবার দেখি তুমি কাকে ভালোবাসো। ও জানে ওর পাঠানো লোকজন এখন আঁখিকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে ফেরার পথ নেই। একটা বাজে ছেলের হাতে তুলে দিয়ে তার চরিত্র নষ্ট করিয়ে দেবে। তাহলেই বিয়ে তো দূরের কথা, অরণ্য তাকাবেও না আর ওর দিকেই। আঁখি চোখে জল, সে বোঝে না কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে ওরা তাকে, কেন, কে এই লোকগুলো। আঁখির চোখে জল, হৃদয় জুড়ে আতঙ্ক। চেয়ারে বাঁধা সে, চারপাশে অন্ধকার ঘর, দুপাশে সাদা দেওয়াল, এক কোণে হালকা হলুদ বাতি আলো। বাইরে কয়েকজন খারাপ ছেলে জোরে হেসে মদ খাচ্ছে, তাদের অশ্লীল কথা কানে আসছে। আঁখির ভয় বাড়ছে, সে শুধু মনে মনে ভাবছে, এরা কারা, আমাকে কেন ধরে এনেছে। হঠাৎ বাইরে এক বিকট আওয়াজ, একটা গুলি চলেছে। ছেলেগুলো থেমে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দরজার দিকে। তারপর দরজাটা ধাক্কা মেরে খুলে যায়। দরজার পাশে দাঁড়িয়ে কেউ একজন, অরণ্য। পাশে অনেকগুলো বডিগার্ড, রাগে তার চোখ লাল। তারপর অরণ্য একে একে সবাইকে ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। একজন পালাতে গেলে তার পায়ে গুলি ছুড়ে দেয় বডিগার্ড। মুহূর্তেই চারপাশ খালি, সবাই ছুটে পালিয়ে যায়। অরণ্য ছুটে যায় ঘরের ভেতর। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আঁখি, চোখ বুজে অজ্ঞান। ধক করে অরণ্যের হৃদয়টা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে আঁখির কাছে যায়, মুখে ফুঁ দেয়, তার চোখে একটু জল। আস্তে আস্তে দড়িগুলো খুলে দেয়, তারপর আঁখিকে কোলে তুলে নেয়। হালকা হালকা জ্ঞান আসছে আঁখির, সে বুঝতে পারে কেউ তাকে কোলে তুলে নিচ্ছে। সেই চেনা গন্ধ, অরণ্য। কিন্তু অরণ্য সময় নষ্ট করে না, সে আঁখিকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়। এই সব কিছুর পেছনে ছিল তার নিযুক্ত বডিগার্ড। সে ঠিক সময়ে ফোন করে অরণ্যকে সব জানায়, গাড়ির নাম্বার, লোকেশন সব। এই কারণে এত দ্রুত অরণ্য আঁখির কাছে পৌঁছে যায়। কিন্তু এই ঘটনাটা কেউ জানে না, না অরণ্যের পরিবার, না স্নেহা। অরণ্য আঁখিকে গাড়িতে বসিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করে, তোমার খুব কষ্ট হয়েছে না? আঁখির চোখে জল, সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি ভেবেছিলাম আমি আর বাঁচব না।
অরণ্য আঁখির চোখে তাকিয়ে বলে, তুমি আমার রাজ্যে এসে বিপদে পড়বে? তোমার গায়ে আঁচ লাগবে সেটা হতে দেব না কখনো। আঁখি চুপচাপ বসে, তার চোখের কোণে জল। নায়কের কথায় যেন তার হৃদয়টা কেঁপে ওঠে। সে চুপি চুপি ভাবে, এই রাগী ছেলেটার ভিতরে এত কোমলতা। আঁখি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যের দিকে। অরণ্য একবার তাকিয়ে হালকা হেসে বলে, তাকিয়ে থাকলে পড়ে যাবে কিন্তু, আবার আমাকেই ধরতে হবে। অন্যদিকে স্নেহা পাগলের মতো হয়ে গেছে। একটার পর একটা ফোন করছে সে। হ্যালো, কেন ফোন ধরছো না? কাজটা শেষ হয়েছে তো? কিন্তু কেউ ফোন ধরছে না, লাইন কেটে যাচ্ছে বারবার। সে রেগে চেয়ারে ছুঁড়ে ফেলে দেয়। কি হচ্ছে? কেন কারো ফোন পাচ্ছি না? স্নেহার মনটা অস্থির হয়ে আছে। তার মনে ভয় ঢুকেছে, না জানি প্ল্যানটা ধরা পড়ে গেছে কিনা। সে বারবার জানালার দিকে তাকায়, ফোনের স্ক্রিন দেখে। নিজের রুমে পায়চারি করছে। না, এমন হতে পারে না। সব প্ল্যান তো ঠিকঠাক ছিল, কিন্তু কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে না তো। ফোন। অন্যদিকে রাত গভীর হয়ে এসেছে। এক গোপন জায়গায় অরণ্যের বডিগার্ড একজন ছেলেকে ধরে এনেছে। তার মুখে আঘাতের চিহ্ন, চোখে ভয়। কে পাঠিয়েছে তোকে? ছেলেটা চুপ। তবে বডিগার্ড আবার ধমক দেয়, বল, না হলে আবার উঠবে খুশি। অরণ্য ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, চোখে আগুন। সে নিচু গলায় বলে, তুমি তো অনেক সাহস করেছিলে, এবার সত্যি বলতে হবে। কে পাঠিয়েছে তোকে? কার প্ল্যান ছিল এটা? ছেলেটা ঘেমে উঠেছে, মুখ নিচু করে। আমি বলছি, আমাকে আর মারবেন না। অরণ্য সামনে দাঁড়িয়ে, রাগে জ্বলছে। ছেলেটা মাথা নিচু করে বলল, আমরা যাদের কাছ থেকে নির্দেশ পেয়েছিলাম সে সে স্নেহা ম্যাডাম, আপনাদের বাড়ির। অরণ্যের বুকটা কেঁপে ওঠে, চোখ কাঁপে। স্নেহা? আমাদের স্নেহা, যে আমার বোনের মতো? সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এবার সত্যিটা ওর মুখ থেকেই শুনতে হবে। তারপর আঁখিকে নিজের গাড়িতে তুলে নেয় অরণ্য। সে কিছু না বলে নরম সুরে বলে, তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, নিরাপদ জায়গায়। আঁখি কিছু বলতে চায়, কিন্তু অরণ্য বলে, সব বলবো, শুধু একটু ধৈর্য রাখো। গাড়ি চলে যায় শহরের এক প্রান্তে, অরণ্যের একটা খালি ফ্ল্যাটে। গাড়ি থেকে নেমে অরণ্য তার মাকে ফোন করে জানিয়ে দেয় যে, আর আঁখি আমার সাথে আছে, আর আঁখি আজকে যাবে না বাড়িতে। এই কথা শুনে অরণ্যের মা কিছু না বলে মিষ্টি হাসে, ফোনটা রেখে দেয়। আঁখিকে বিছানায় বসিয়ে অরণ্য বলে, তুমি এখন এখানেই থাকবে, এই জায়গায়। তোমাকে কিছুদিন এখানে থাকতে হবে। আঁখি চমকে ওঠে, কিন্তু কেন? অরণ্য চোখ নামিয়ে বলে, তোমার ক্ষতি কেউ করতে চেয়েছিল, তাই আমি তোমার জন্য এই ব্যবস্থা করেছি। রাতে নীরবতা চেপে বসেছে চারপাশে। সবাই ঘুমিয়ে পড়লেও অরণ্যের চোখে ঘুম নেই। সে ধীরে ধীরে বাড়িতে ফিরে আসে। তার চোখে এখনও আঁকে ক্লান্ত মুখ ভেসে উঠছে বারবার। গাড়ি থেকে নেমে চুপচাপ উঠে আসে ওপরে। তার ঠিক তখনই স্নেহার ঘরে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা হালকা খোলা ছিল। ভেতর থেকে স্পষ্ট ভেসে আসে স্নেহার গলা, আমি তো ওকে ভালোবাসি, আর ওই আঁখি আমার ভালোবাসা কেড়ে নিতে এসেছে। আমি থাকতে এটা হতে দেব না। অরণ্য কেবল আমার, শুধুই আমার। স্নেহার মুখের প্রতিটি শব্দ অরণ্যের বুকে পাথরের মতো আঘাত করে। সে ধীরে ধীরে পিছিয়ে আসে। ভেতরে আর কোনো শব্দ শুনতে চায় না সে। মাথার ভেতর ঘূর্ণি তোলে সব সত্য, সব প্রতারণা। অরণ্য রুমে এসে গম্ভীরভাবে ভাবে। সে জানে এখনই সময় স্নেহার মুখোশটা নয়। নিজেই নিজের মনে বলে, ইনাফ ইজ ইনাফ, এবার সব শেষ করতে হবে। সে ঠিক করে ফেলে আঁখিকে বিয়ে করবে। আঁখি যদি নিজে থেকে রাজি হয় ভালো, তা না হলে জোর করে। বিয়ে তো করতেই হবে। পরের দিন সকাল, সবাই ঘুম থেকে উঠেছে। বাড়ির পরিবেশ বেশ স্বাভাবিক, কিন্তু একজনের মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি অরণ্য। চুপচাপ নিজেই চেয়ারে বসে কফি খেতে খেতে ভাবছে, আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের পর সব হিসেব বদলে যাবে। অন্যদিকে স্নেহা নিজের সাজ পোশাক নিয়ে ব্যস্ত। সে ভাবছে, আজ যেন অরণ্যের সঙ্গে কথা বলতেই হবে। সে জানে না গত রাতে বলা প্রতিটি কথা পৌঁছে গেছে অরণ্যের কানে।
স্নেহা ভাবে, আজ প্রস্তাবটা যদি বাবার মুখ দিয়ে দেওয়ানো যায় তাহলে কাজ হয়ে যাবে। অরণ্য আর আমার মধ্যে কিছুই বাধা থাকবে না। ব্যালকনি থেকে অরণ্য নিজের ঘরে ফিরে আসে। ধীরে ধীরে সাদা শার্ট আর ঘড়ি পরে বেরিয়ে পড়ে। মা জিজ্ঞাসা করেন, এই সকাল সকাল কোথায় রে? অরণ্য উত্তর দেয় না, শুধু মৃদু গলায় বলে, একটা দরকারি কাজ আছে, বিকেলে আগে ফিরব। বাড়ির সময় থেমে আছে যেন। অরণ্যের মা একটু চিন্তিত, কাকিমা একটু বিরক্ত, আর স্নেহা নিজেকে আয়নায় বারবার দেখছে, সাজছে, ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। কারণ সে ভাবে আজই হয়তো তার বিয়ের প্রস্তাবটা পাকা হয়ে যাবে। কারণ স্নেহার বাবা বলেছে আজকে দাদার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সবাই ঘরে অপেক্ষায়। হঠাৎ একটা গাড়ি এসে থামে বাড়ির সামনে। গাড়ির ব্রেকের আওয়াজে আঁতকে ওঠে বাড়ির সবাই। একজন কর্মচারী দৌড়ে এসে বলে, ছোট দাদা ভাই, ছোট দাদা ভাই এসে গেছেন। সবাই চমকে যায়। কেউ জানতো না অরণ্য আজ আসবে। আরও অবাক করা ব্যাপার, গাড়ি থেকে নামছেন অরণ্য, গলায় বিয়ের মালা। সবাই যেন মুহূর্তে পাথর হয়ে গেছে। কাকিমা চশমা খুলে চোখে ঘষে আবার তাকান। কাকু তো দাঁড়িয়েই থাকতে পারলেন না, সোফায় বসে পড়লেন। আর তখনই গাড়ির দরজাটা খুলে গেল ধীরে ধীরে। সবাই বিস্ময়ের ঘূর্ণিতে পড়ে গেছে। সাদা লাল পাড়ে ব্রাইডাল সাজে হাঁটছে এক মেয়ে, আঁখি। অরণ্যর সামনে দাঁড়িয়ে এক গম্ভীর কণ্ঠে বলে, আমার স্ত্রী। কথাটা যেন বাজ পড়ল সবার কানে। স্নেহার মুখ রাগে লাল হয়ে গেল, ঠোঁট কাঁপছে তার, চোখে আগুন। কি বললে তুমি? বিয়ে? আজ? এই মেয়েটাকে? চিৎকার করে ওঠে স্নেহা। অরণ্য শান্তভাবে বলে ওঠে, হ্যাঁ আজ, কারণ আর সময় নষ্ট করতে চাই না। কাকু মাথা নিচু করে বসে পড়েছেন। অরণ্যের দিকে তাকিয়ে বলে, এটা কেমন করলি রে? এত বড় সিদ্ধান্ত একা একা নিলি? ঘরে নীরবতা, কেউ কিছু বলে না, শুধু আঁখি মাথা নিচু করে দাঁড়িয়ে। তার বুকের ভিতর কাঁপছে, চোখে জল, মনের ভিতর শুধু একটাই প্রশ্ন, আমি কি ভুল করলাম? এ বাড়িতে আশ্রয় পেয়েছিল সে, আর আজ হঠাৎ হয়ে গেল এ বাড়ির বউ। আঁখির মনে একটা ভয় চেপে বসেছে। সবাই কি আমাকে ঘৃণা করবে? সবাই ভাববে আশ্রিতা হয়ে এসে নিজের স্বার্থে ঘর দখল করলাম। একটা পা নাড়াতে ভয় পাচ্ছে সে, চোখ দুটো জলে ভেজা, চোখ তুলে তাকানোর সাহস নেই তার। অরণ্য তখনও চুপ। সে জানে এখনই কোনো কথা না বলাই শ্রেয়। স্নেহা হঠাৎ চিৎকার করে নিচে নেমে এসে আঁখির সামনে দাঁড়ায়। এসে বলে, তুই আমার সব কিছু কেড়ে নিলি, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, সব। আঁখি কিছু বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। তুই জানতি আমি অরণ্যদাকে ভালোবাসি, তবুও তুই আমার জায়গা নিলি? স্নেহার কণ্ঠ কেঁপে যায় রাগে। তুই একজন ধূর্ত মেয়ে, এ বাড়িতে পা রেখে প্ল্যান করেছিলি সব দখল নেওয়ার। আঁখি পিছিয়ে যায় কিছুটা, ভয়ে চিন্তায় চুপ করে থাকে, তার চোখে জল। অরণ্য এগিয়ে এসে স্নেহার হাতটা আঁখির হাত থেকে আলতো করে সরিয়ে দেয়। স্নেহার চিৎকার সবে শান্ত হতে না হতেই অরণ্য হঠাৎ গর্জে ওঠে, ইনাফ! আর একটাও শব্দ না স্নেহা। তার চোখে রাগ জ্বলছে, মুখটাও গম্ভীর। সবার চোখের সামনে সে আঁখির হাত ধরে নিজের পেছনে সরিয়ে দাঁড়ায়। আঁখি আমার স্ত্রী, তার প্রতি কেউ যদি একটা শব্দও বলে আমি সহ্য করব না। ঘরের সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ সেই মুহূর্তে কাকু দাঁড়িয়ে বলেন, তোর এই পরিবর্তনের কারণ ওই মেয়েটা, তাই না? ওই মেয়েটা এসেই তো সংসারে ঝড় তুলে দিল। ওই মেয়েটার আগমনের পর থেকেই তুই বদলে গেছিস অরণ্য। আঁখির চোখ ভরে ওঠে জলে। সে বুঝে না কেন সবাই তার দোষ খুঁজছে। সে তো শুধু ভালোবাসতে শিখেছে, তাও চুপচাপ একতরফা। কাকিমা এবার সামনে এসে দাঁড়ায়। এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। লোভী, জেনে বুঝেই অরণ্যকে ফাঁসিয়েছে, যেন এই ঘরটায় এই সম্পত্তিটা সব তার হয়। স্নেহা সায় দেয়, হ্যাঁ মা ঠিক বলেছে, এই মেয়েটার কারণেই তো আজ আমার সব শেষ। আঁখির পা কেঁপে যায়। সে কাঁদতে কাঁদতে অরণ্যের দিকে তাকায়, কিন্তু ঠিক তখনই অরণ্যের মা চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত শান্তি। তিনি মনে মনে বলেন, আমি তো চেয়েছিলাম এমনই এক মেয়ে হোক আমার পুত্রবধূ, আজ সে হয়েছে।
তাই আমি শান্ত। তিনি কিছু বলেন না, তবে ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে যায়। স্নেহা ও মেঘটাকে আমি ছোটবেলা থেকে চিনি ঠিকই, নিজের মেয়ের মতোই দেখেছি, কিন্তু পুত্রবধূ না, কখনো না। তিনি ধীরে ধীরে চিন্তা করতে থাকেন। ওর পোশাক আশাক, চালচলন বড্ড বেশি খোলামেলা। যতই ঘরে মেয়ে হোক, পুত্রবধূ হবার যোগ্যতা কি ওর আছে? সংসার কি সামলাতে পারবে ও? আমার অরণ্যকে কি বুঝতে পারবে? তিনি চোখ বুজে একটু দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেটা তো এমনিতেই রাগী স্বভাবের। স্নেহার সাথে তার মেলবন্ধন তো দূরের কথা, সম্পর্কটাই একসময় বিষ হয়ে উঠত। আমি চুপ থেকেছি এতদিন শুধু পরিবারের শান্তির জন্য। এই মেয়েটা আঁখি শান্ত, নম্র, ভদ্র। যতবার দেখেছি ভদ্রতা ছাড়া কিছুই পাইনি। কথায় বিনিময়, চোখে লজ্জা আর আচরণে মাধুর্য। এরকম একজন মেয়েই তো প্রয়োজন আমার ছেলের জন্য, যে তার রাগ সামলাতে পারবে, নিজের কোমলতা তাকে বাঁধতে পারবে, তার সংসারটাও শান্তিতে গড়ে তুলতে পারবে। তার মুখে এক চিলতে হাসির ছায়া নামে। অরণ্য যা করেছে ভালোই করেছে। এই মেয়েটাকেই আমি অনেক আগে থেকেই আমার ঘরের বউ হিসেবে কল্পনা করতাম, আজ সেটা সত্যি হলো। নতুন মোড়ে বাঁক নিচ্ছে অরণ্য আঁখির সম্পর্ক। সামনে আরও চমক, প্রেম আর প্রতিহিংসার খেলা। পরের পর্ব পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না। ধন্যবাদ।